সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে? বিশ্ব মরুণরা কোন পক্ষে দাঁড়াবে? পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য জানাবো। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। একজন ভিশনারি লিডার এটাই করে, একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে। ভারতের বাঁচাতে না, ভারতকে বিশ্বাস করে না, বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। সকালের নামাজের আগে দিল্লিতে পাকিস্তানের পতাকা ওড়াবো। মোদী সরকার শুনে নাও, এই যে বন্দুক রেখেছি সেটা দেখানোর জন্য নয়, ওগুলো তোমাদের মতো খঞ্জির ও গদ্দারদের জন্য। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে কিছুদিন পরেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে জামাত শিবিরের কাজে লাগবে। কিন্তু সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন। ইলিয়াস ভাই এটা কি করলো? ইলিয়াস ভাই তো হাতে হাড়ি ভেঙে দিল। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন দিকে আজকের এই ভিডিওটি ইঙ্গিত করছে, আজকের এই ভিডিওর অংশ বিশেষ এবং আপনারা গুরুত্বপূর্ণ থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে এর পরে আগে দেখে আসি। পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। গ্যাড়াকলে পড়ছে এই কারণে যে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে। উজানের দেশ হিসেবে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দেয়, সেটা কি আসলে সম্ভব প্রাকৃতিক ভাবে? এই নিয়ে বিশ্লেষকরা, গবেষকরা বক্তব্য দিয়েছেন। আবার আরেকটা বিপদ হচ্ছে যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে উজানের দেশ, আবার চীনের ক্ষেত্রে ভাটির দেশ। মানে সোজা কথা হচ্ছে, পাকিস্তান নিচে, তার উপরে ভারত, ভারতের উপরে আছে চীন। 2016 সালের কথা দর্শক মনে আছে? এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা। তখনও ওই পানি প্রবাহ আটকে দেয়া বন্ধ করার একটি হুমকি ধামকির মধ্যে চীন হঠাৎ করে তার নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। উজান থেকে মানে যে আসা পানি ঢল, যেটা ভারতে আটকে দেয়, এটা নিয়ে হইচই হলো। তখন তারা বললো যে তারা একটা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, সেই প্রজেক্টের জন্য এটা করতে হয়েছে। তো তখন ধারণা করা হচ্ছে যে যেহেতু চীন পাকিস্তানের মিত্র দেশ, ইচ্ছা করে চীন ওই তার পানি প্রবাহটা আটকে দেয়। তখন ভারত বিপদে পড়ছিল। এখন কি আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কিনা, এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা কথা বলেছেন। বিবিসি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে বিষয়টা যতটা সহজ, ভারত এখন উজানের দেশ হিসেবে মনে করছে যে সিন্ধুর পানি প্রবাহটা বন্ধ করে দেবে এবং পাকিস্তানের যে কৃষিকাজ, শেষ কাজ একেবারে 80% নির্ভর করে ওই সিন্ধুর পানি উপরে, এবং অনেকগুলো তাদের জলবিদ্যুৎ আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং একটা বড় ধরনের বিপদে ফেলবে পাকিস্তানকে। কিন্তু বাস্তবে দেখা যাবে যে ভারত আসলে পারবে না। এটা পারবে না এই কারণে, যখন নাকি বর্ষা মৌসুমে প্রচুর পানি ফ্লো তৈরি হবে, তখন যদি আটকাতে যায়, সেই পানিটা কিভাবে আটকাবে? সেই পানি কি অন্য জায়গায় নিয়ে যে রিজার্ভার, বিশাল বিশাল রিজার্ভার, সেটা কি ভারতের আছে? নেই। ভারত চেষ্টা করেছে, কিন্তু ওই চুক্তি অনুযায়ী অতীতে বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের আপত্তির মুখে সেটা পারেনি। যেহেতু এই চুক্তিটা সিন্ধুর যে পানি বন্টন চুক্তি, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, ফলে একটা আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি ভারত এবার একতরফা ভাবে এটা লঙ্ঘন করলো। তো এখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে আসবে, চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করবে। এবং অতীতে এরকম অনেকবার তারা পানি প্রবাহ আটকে দেওয়ার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান আপত্তির মুখে সেটা পারেনি। তো এখন
যেহেতু ওই বাঁধগুলো নির্মাণ হয়নি, তো এখন সেই পানি প্রবাহটা শুষ্ক মৌসুমে সেটা বুঝলাম আটকে দিল, কিন্তু যখন কি বর্ষা মৌসুম তখন কিভাবে সম্ভব? পানি যদি আটকানোর চেষ্টা করে, সেই পানি তো ভারতের বিশাল অংশকে প্লাবিত করবে, এখন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ তৈরি করবে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এটা বাস্তবে এটা সম্ভব না। ভারত যদি নিয়ন্ত্রণ করে ওই সিন্ধু নদীর পানি, চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অব দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। প্রিয় দর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য লম্বা সময় ধরে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ওয়াইফ ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডাক্তার। যতদিন পিনাকি ভট্টাচার্য পালিয়ে বিদেশে ছিলেন, তার ওয়াইফ ততদিন পর্যন্ত ছাত্র শিবিরের হেফাজতে বাংলাদেশে অবস্থান করতেন এবং তার ছেলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ দীর্ঘকাল যাবৎ জামাতের সাথে একটা বিশাল সম্পর্ক, যে কারণে তিনি ইবনে সিনার ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। প্রিয় দর্শক, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফের কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন জামাতের দিকে, এবং সেই দৃশ্যপটটাও আমরা গত কয়েক মাস যাবৎ সিরিজ তার বক্তব্য থেকে এবং 24-এর গণ অভ্যুত্থানে তরুণদেরকে আগায় নিয়েছে। যেরকম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এরকম ডাক্তার শফিকুর রহমান আজকেও ময়মনসিংহে তার জনসভায় বলেছে, আগামী সংসদে আমি তরুণদেরকে বেশি পার্টিসিপেট করতে দেখতে চাই, তরুণদেরকে পার্লামেন্টে আমি বেশি দেখতে চাই। এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি তরুণ নয়? উনিও কিন্তু তরুণের মাঝেই রয়ে গিয়েছেন, কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য তেমন একটা কিন্তু বয়স হয় নাই। তরুণদের ভিতরে কিছু সিনিয়র, কিছু জুনিয়র থাকবে। আসিফ মাহমুদ, তারপরে যারা আছে ওরা যেরকম অনেকটাই তরুণ, আর পিনাকি ভট্টাচার্য যেরকম বড় ভাই আর ওরা যেরকম ছোট ভাই। অন্যরকম ডক্টর শফিকুর রহমানের প্ল্যানটার মধ্যে রয়েছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভারত বিরোধী, উপমহাদেশের মধ্যে এত শক্তি আর পাওয়ারওয়ালা ভারত বিরোধী একজন হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানোর জন্য যোগ্য মন্ত্রী পাওয়া জামাতের জন্য অনেক কঠিন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, আর ভারতের জনশক্তির মেজরিটি হলো হিন্দু ধর্মের। আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু হিন্দু ধর্মের, সেহেতু তার চুক্তি, তার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই সহজ হবে ভারতের সাথে, কারণ তাদের মন মানসিকতা এবং তাদের সাথে লিয়াজু করা এবং বাংলাদেশের বর্ডারটাকে নিরাপদে রাখার জন্য ডাক্তার পিনাকির উপরে বর্তমান সময়েও আমরা বহুবার বলেছি ডক্টর ইউনূস স্যারকে যে পিনাকিকে নিয়ে যেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। আসলে কেন বানানো হচ্ছে না তার অর্থ হলো যে একটা দীর্ঘ সময়ের সরকারের জন্য পিনাকি ভট্টাচার্যকে রেখে দিয়েছেন জামাতের আমির, এবং সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যাবে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমরা দেখছি যে আমরা অনেকেই কন্টেনার বানাই, অনেকেই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, অনেকেই ভিডিও বানাই, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো তথ্যভিত্তিক ভিডিও আর কারো এর চাইতে ভালো কোয়ালিটির কেউ দিতে পারছে বলে আমি বিশ্বাস করি না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য অনেক চমৎকার, অনেক আলোচনা করেন। পিনাকি যাকে ধরে তাকে উলঙ্গ করে ফেলে, তার আর কোনো রাজনীতিতে কেরিয়ার থাকে না, অস্তিত্ব থাকে না। আর সাংবাদিক ইলিয়াস হোসেন নিয়ে আসে টু দা পয়েন্ট, ডোর টু ডোর গিয়ে ওই বাড়িতে ওই পরিবারে কে কাকে কি বলেছিলেন, টু দা পয়েন্ট। যেরকম ভাবে আমরা বেশ কয়েকটা ফেনীর আমরা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল এর যে ফাঁসিটার জন্য যে কার্যক্রম আগে নিয়ে গিয়েছিলেন, সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমরা চট্টগ্রামে দেখছি যে পুলিশের এসপি বাবুলের বউ হত্যা, সেই বিষয়টাও কিন্তু স্থগিত করে বাবুলকে মুক্ত করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার যে তথ্যগুলা থাকে, টু দা পয়েন্ট যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলার কারণে সরকার, আইন, আদালত সেটার সাথে
কোনো ধরনের কন্ট্রাডিকশনে আর যেতে পারে না, সেটা দলিল হয়ে যা এবং সেই দলিলের মাধ্যমেই তারা বের হয়ে আসছেন এবং সেই মামলাগুলাতে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলে আটকানো হয়েছে, তাদেরকে সেইখান থেকে মুক্ত করার অবস্থায় নিয়ে গিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই তথ্যের জন্য, গবেষণার জন্য আমরা তথ্যমন্ত্রী বহু দেখেছি বাংলাদেশে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যেরকম পুরুষটা সেরকম কলিজাটা, কারণ কলিজাও লাগে এই কাজগুলা করতে হলে। তাই মিডিয়াকে কন্ট্রোল করা, তথ্যকে কন্ট্রোল করা, মিডিয়া তথ্য বিষয়ক মন্ত্রণালয়টা পাবে সাংবাদিক ইলিয়াস হোসেন। এরই মাঝে যারা ঘরের ছেলে, যারা খুব ক্লোজ, যারা জামাতকে আগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে, মানে মাস কি মাস, বছর কি বছর পরিশ্রম করছেন, তাদের কিন্তু আবেগটা, তাদের কিন্তু কোন ধরনের মিস্টেক জামাত করলে তারা কিন্তু সইতে পারবে না, কারণ তাদের পরিশ্রম, তাদের মেধা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি বা জামাতের কেন্দ্রীয় নেতারা যেরকম দিচ্ছে ফিল্ডে, আর ওরা কিন্তু ব্রেন দিয়ে এই শ্রম, এই পরিশ্রম বিদেশে থেকে করে যাচ্ছে। তাই ওরাও জামাত এবং ছাত্র শিবির কোনো ধরনের ভুল করলে, কোনো ধরনের ভুল পথে গেলেই ওরা আটকিয়ে ধরবে এবং ওরা টান দিয়ে ধরবে, সেখান থেকে আবার সঠিক পথে এনে জামাত শিবিরকে পরিচালনা করতে রাস্তা দেখিয়ে দিবে। এটা হলো নিজের ঘরের ভিতরে কিছু কমান্ডো লোক থাকতে হবে, যাদের কমান্ডোতে দেশ এবং রাষ্ট্র শক্তিশালী থাকবে, মেধাভিত্তিক কিছু মানুষ থাকতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে যদি আপনি বিজ্ঞান দিয়ে দেন, বিজ্ঞানের উপরে উনি মেধাবী না। ওনাকে যদি আপনি সেনাবাহিনীর জন্য কিছু করতে বলেন, উনি তথ্য বের করে দিতে পারবে, কিন্তু উনি সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার যোগ্য না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেরকম ডাক্তারি পেশাতে উনি যতটুকু পণ্ডিত, অপরদিকে দেখছি আমরা যে প্রশাসনের ভিতরে যত রাঘব বোয়াল আছে, প্রশাসনের ভিতরে যত দুর্নীতিবাজ আছে, প্রশাসনের ভিতরে যত গিল্টি আছে, ওই গুলটি গুলা খুলে দিচ্ছে উপদেষ্টাদের পিছনে কে কোথায় দুর্নীতি করছে, কে কোন ভাবে মানে দুর্নীতি মুক্ত থাকা যাবে, সবগুলা যেরকম উনি স্টেপ বাই স্টেপ, পেজ টু পেজ বলে দিচ্ছে। সেই মেধার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পিনাকির চাইতে শক্তিশালী মেধাবী লোক আমি মনে করি না জামাতের বেটার অন্য কেউ আছে। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে, বিশ্ব মরুনরা কোন পক্ষে দাঁড়াবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন। একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে। তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানাবো। ভারত পাকিস্তান ইস্যুতে যতবারই যুদ্ধের মুখোমুখি হয়েছে, বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় যুদ্ধের মাধ্যমে, বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত আর পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা। সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল রাশিয়া, আবার পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা। কিন্তু রাজনীতি বা ভূ রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে। আজকে আমেরিকাকে দেখা যাচ্ছে ভারতের পাশে, অথচ এই আমেরিকা একসময় পাকিস্তানের পক্ষে ছিল। কেন এরকম? এবার রাশিয়া আসলে কোন পক্ষে যাবে? তাহলে আমেরিকা কি পক্ষ পরিবর্তন করলো? কেন করলো? সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন করা হলো ডোনাল্ড ট্রাম্পকে, ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প একটা অস্পষ্ট উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে টিপ্পনি কেটে, কিছুটা টিটকারির ভাষায়। তারপর থেকে পুরো পৃথিবীতে মনে হয়েছে বা গণমাধ্যমগুলোতে উঠে এসছে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক কি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার যে আলোচনাটি এসে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অস্ত্র তোমরা কেন, তাহলে আমরা তোমাকে এটা 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 দেবো। এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যোগ করে দিয়েছে যে দেশগুলোর মধ্যে, সেখানে ভারতের নামটিও আছে। কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে অস্পষ্ট, যদি এটা আনঅফিসিয়াল ডকুমেন্ট, যে ভারতকে বলেছে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে। তখন ভারত বলেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমাকে চীনের বিরুদ্ধে সাহায্য করব। তারপর পেহেলগাঁওর এই ঘটনাটি বিশ্লেষকরা বলছেন যে নিঃসন্দেহে এই দুটো দেশের কোনো পরিকল্পনার অংশ। আসলে তাহলে কে কার পক্ষে যাবে? ভারতের পক্ষে ইতিমধ্যে প্রকাশ্যে দাঁড়িয়েছে ইসরায়েল, এবং ইসরায়েল যে প্যালেস্টাইনে আক্রমণ করছে সেটারও মানে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, এবং ভারতের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে এমন তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে। দ্বিতীয় যে বিষয়টি, ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে তারা ভারতের পক্ষে আছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতের পক্ষে আছে। তার মানে ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সমর্থন দিচ্ছে। আর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, আর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সরাসরি যেটি বলা হয়েছে, তারা এই দুই দেশকে শান্ত থাকতে বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এই মুহূর্তে কোনো পক্ষে দাঁড়াচ্ছে না, তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। তারা না ভারতের পক্ষে
না তারা পাকিস্তানের পক্ষে। অর্থাৎ আমেরিকার বক্তব্যটি এভাবে এসছে, ট্রাম্প সরকারের পররাষ্ট্র দপ্তরের এটি হলো বক্তব্য। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পক্ষে যাওয়া হয়নি। 1971 কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া, কিন্তু এরপরে দেখলাম ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে দাঁড়াবার জন্য তার গদি হারিয়েছে মার্কিন চাপে, সাইফারের ঘটনার মাধ্যমে। তো শেষের দিকে পাকিস্তান রাশিয়ার সাথে একটা সম্পর্ক বৃদ্ধিতে নজর রেখেছে। এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন পাকিস্তানের সাথেও তার পররাষ্ট্রনীতিটাকে এগিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্য ইস্যুতে কিছু বিষয় তার ভৌগোলিক কি বলবো কারণে। কিন্তু পাকিস্তানের পাশে রাশিয়া থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে চীনের উপর, কারণ চীনের শত্রু ভারত, আবার চীনের বন্ধু রাশিয়া। এই মুহূর্তে যদি যুদ্ধ বেঁধে যায়, রাশিয়া চাইলেও ভারতের পক্ষে দাঁড়াতে পারবে না। তার প্রধান কারণ হলো চীন পাকিস্তানকে সমর্থন দিলে চীন চাইবে রাশিয়া যেন পাকিস্তানের পক্ষে থাকে, কারণ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে চীনের সাহায্য ছাড়া আগামী দিনে এক পাও সামনে পা বাড়ানো রাশিয়ার জন্য কঠিন। তাহলে রাশিয়ার অবস্থানটা হয় নিরপেক্ষ হবে অথবা পাকিস্তানের পক্ষে হবে চীনের স্বার্থে। কিন্তু রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়া থেকে বিশাল অঙ্কের অস্ত্র, সামরিক পোশাক, বিভিন্ন কিছু কিনে থাকে ভারত। পাশাপাশি তেল, জ্বালানি, খাদ্য ভারত গ্রহণ করে রাশিয়া থেকে। তো রাশিয়া চাইবে না ভারতের এই বিশাল বাজার হাতছাড়া হোক, তাই হয়তো রাশিয়ার অবস্থানটা হবে নিরপেক্ষ। ইউরোপের বিভিন্ন দেশ ভাগ হয়ে যেতে পারে, আরব রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকবে কিন্তু নেপথ্যে পাকিস্তানকে সমর্থন দেবে, কিন্তু তারা প্রকাশ্যে অবস্থান নেবে না। এ কারণেই যে ভারতের বিশাল বাজার মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল নিচ্ছে, আবার মধ্যপ্রাচ্য থেকে ভারত বিশাল দেশ, বিশাল জনগোষ্ঠীর দেশ, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। কিন্তু মুসলিম হওয়ার কারণে, দেশের জনগণের চাপের কারণে আরব রাষ্ট্রগুলো পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আসেন মুসলিম রাষ্ট্রের মোড়ল তার কি? তুরস্কের অবস্থান স্পষ্ট পাকিস্তানের পক্ষে। জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় রজব তাইয়্যিব এরদোয়ান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছেন, কাশ্মীরের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভারতের কঠোর সমালোচনা করেছেন, যার কারণে নরেন্দ্র মোদী তুরস্কের সঙ্গে তার অনেকগুলো চুক্তি বাতিল করেছেন এবং অস্ত্র বেচার ক্ষেত্রে ভারতকে অনেক জায়গায় তুরস্ক শেষ পর্যন্ত দেবে বলেও আর দেয়নি, কারণ পাকিস্তানের আপত্তি ছিল তুরস্ককে অস্ত্র দেওয়ার ব্যাপারে। ধরেন এই যে বাইরাক্টার TB2 ড্রোন, এটি পাকিস্তান পেয়েছে কিন্তু ভারতকে দেওয়া হয়নি। কৌশলগত কারণে তার মিত্র পাকিস্তানের শত্রুকে তুরস্ক এই ড্রোনটি তুলে দেয়নি। তো এভাবে এখন এই মুহূর্তে যে জায়গাটি তৈরি হচ্ছে সেটি হলো বিশ্ব মোড়লদের অবস্থান অস্পষ্ট, তার পরের কাতারে যারা রয়েছেন তাদের অবস্থানটাও মোটামুটি অস্পষ্ট। তবে ইসরায়েল ভারতের পক্ষে গেলে তুরস্ক চলে যাবে পাকিস্তানের পক্ষে। তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছে, ডিল করছি, কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল, তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না। যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল, তারা সেটা পাবেন। জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে, তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনে পড়ে কিনা, সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। যদি জনতার আদালতে, বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ 2-এর আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা, সকল সংজ্ঞা পূরণ করেন, অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে। কিন্তু আমাদের কাছে গণঅভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে, জাতিসংঘের কাছ থেকে, এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার। 45-এ যেই যুক্তিতে এবং যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল, ফ্রাঙ্কোর দলকে নিষিদ্ধ করা হয়েছিল, দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল, কঙ্গো এবং বুরুন্ডিতে সেই লাল কাল মার্কসের খ্রিস্টান মিলিশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, জঙ্গি ট্রিপলেক্সকে যেইভাবে ক্লু ক্লাক্স ক্লানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে, তার প্রত্যেকটা সংজ্ঞায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে। এবং ঠিক একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ 24-এর গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না। অতএব 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব, এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা। এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি, বারবার বলেছি 4টা গণ তদন্ত কমিশন গঠন করবার জন্য। তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে, যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি শাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে, পিলখানার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে এক
প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে। সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না, কোনো ফাইল রিকল করতে পারবে না, সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না। ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে এট এ টাইম ধ্বংস করে দিয়েছে, তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে, কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে। আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়নাঘর থেকে শুরু করে গত 16 বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়েম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। ঠিক একইভাবে দেখলাম একটা গুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই, যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে, পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই। গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি, যে কাঠামো প্রস্তাব করেছিলাম, সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই। ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন, এবং আমরা এটার ফরম্যাট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি। আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সিনেট হিয়ারিং এর মডেলে, ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে, যেটা পৃথিবী লাইভ সম্প্রচার করবে। সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে, তার কষ্টের কথা বলবে, তার আকাঙ্ক্ষার কথা বলবে। আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে, সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন, গণহত্যার প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের বাংলাদেশ কি IMF এর ঋণের কিস্তি না পেতে পারে, এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং সেটা যদি না হয় তার মানে কি, এবং এই যে সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সাফল্যের দাবি করা হয়, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক ইমেজ, সেই ইমেজ কি যথেষ্ট পারফর্ম করছে না IMF এর লোনের ক্ষেত্রে? অলরেডি এই প্রশ্নগুলো উঠে গেছে। এমনকি বাংলাদেশ যদি ঋণের কিস্তিগুলো পায়ও, তারপরও এই প্রশ্ন বলবৎ থাকবে। আমরা একটু সাম্প্রতিক অবস্থাটা দেখি, তারপর এই ব্যাপারে একটু অ্যানালাইজ করতে চাই। ইন্টারেস্টিং একটা রিপোর্ট এসছে আজ সকালেই আমাদের সামনে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন IMF এর ঋণের কিস্তি না পেলে ক্ষতি হবে না। মানে এই প্রশ্নটা কেন আসছে, উনি কি বলেছেন জানবো। তার আগে আমরা এইটুকু জেনে রাখি যে বাংলাদেশ এখন পর্যন্ত 3টা ঋণের কিস্তি পেয়েছে। সর্বশেষটা গত বছর জুনে, মানে শেখ হাসিনার সময়ে, এবং শেখ হাসিনার সময়ে ঋণের একটা কিস্তিও মিস হয়নি, প্রত্যেকটা পাওয়া গেছে। এবং জুনে যে কিস্তিটা পাওয়া গিয়েছিল এটা স্বাভাবিক কিস্তির প্রায় দ্বিগুণ পাওয়া গিয়েছিল। চতুর্থটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। আমরা এটা মানতে প্রস্তুত আছি। অগাস্টে সরকার এসছে, খুব বেশি দিন সময় যায়নি, দেশের ইকোনমিক বিশৃঙ্খলা ছিল, যদিও সরকারকে ওই সময় টাকাটা দেওয়া বেশি দরকার ছিল, যাই হোক দেওয়া হয়নি। এরপর কথা হলো যে জুনের এসে দুটো কিস্তি, চতুর্থ পঞ্চম একসাথে পাবে। IMF এর প্রতিনিধি দল কিছুদিন আগেই বাংলাদেশ সফর করে গেল, আমরা অনেক রকম ইস্যুতে ব্যস্ত ছিলাম বলে অনেকে হয়তো খেয়াল করিনি। এবং এই প্রথমবারের মতো একটা নতুন ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তারা বাংলাদেশে বসে ঋণ প্রাপ্তির ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করেনি। একটা কথা একটু বুঝে নেব আমরা যে IMF এর ঋণ শেষ পর্যন্ত বোর্ড সভায় অনুমোদিত হতে হয়, কিন্তু যে প্রতিনিধি দল আসে মূলত তাদের অ্যাসেসমেন্টটি প্রায় ফাইনাল। তারা যদি কোনো ঋণ পাবে বলে যায় সেই ঋণটা পাওয়া যায়, তারা যদি কোনো ঋণ বা কিস্তি পাওয়া যাবে না বা শর্ত পরিপূরণের কথা বলে যায় সেটাই আসলে শেষ পর্যন্ত বলবৎ থাকে। শেখ হাসিনার সময় সর্বশেষ ঋণের ক্ষেত্রেও মে মাসে যে কমিটি প্রতিনিধি দল এসেছিল তারা বাংলাদেশে বসেই ঋণ দেওয়ার ব্যাপারে, কিস্তি ছাড়ের ব্যাপারে আসার কথা বলে গেছে যে তারা এটা ছাড় করবে। আবারও বলি, প্রতিনিধি দল ছাড় করবে বললেও যে সেটা বোর্ডে ছাড় হবেই নট নেসেসারিলি, আবার উল্টো ছাড়বে না বললেও বোর্ডে ছাড় হতে পারে। শেখ হাসিনার সময় বলছি, শেখ হাসিনার এই বিভৎস সময়টাতেও IMF তার সাথে কমপ্লাই করেছে, এবং তখনও বাংলাদেশ কিন্তু তার ঋণের শর্ত প্রতিপালন করতে পারেনি। এমনও একবার হয়েছে তার আগের কিস্তিতে, শেখ হাসিনার সময়ের কথা বলছি, তখন শ্রীলঙ্কাকে কিস্তি ছাড় করা হয়নি, কারণ সে তার আমরা জানি প্রত্যেককে যে IMF এর ঋণ দেওয়ার ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া থাকে, কতগুলো শর্ত থাকে, এগুলো ধাপে ধাপে পরিপূর্ণ হলেই ধাপে ধাপে ঋণ ছাড় করা হয়। শ্রীলঙ্কাকে করা হয়নি, কিন্তু বাংলাদেশকে করা হয়েছে। এই ঘটনাও আসলে ঘটেছিল, কিন্তু এবার শর্ত জানিয়ে দেওয়া হলো আবার, এবং ঋণ ছাড় করা হলো না। শর্তটা হচ্ছে এই 4টা ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। একটা রিপোর্ট থেকে আমি একটা অংশ একটু পড়ি।
এই চারটা ক্ষেত্র হচ্ছে রাজস্ব আয়ের ভালো প্রবৃদ্ধি না হওয়া, বিনিময় হার বাজার ভিত্তিক না হওয়া, ভর্তুকি না কমা এবং ব্যাংক খাতের আশানুরূপ উন্নতি না হওয়া। এই প্রত্যেকটা সংকট আগেও ছিল, কিন্তু ঋণ ছাড় করা হয়েছিল, এটা আমরা বারবার মনে রাখব। এর মধ্যে যেটা হয়েছে, IMF এবং বিশ্ব ব্যাংকের একটা বৈঠক হচ্ছিল, যেই বৈঠকে এখানে বসন্তকালীন বৈঠক বলা হচ্ছে, যেখানে আমাদের অর্থমন্ত্রী এবং গভর্নর গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছিলেন। এরকম একটা নিউজ আমাদের সামনে এসেছিল, যে তাদের কথা শুনে মনে হয়েছিল যে আশাবাদী। কিন্তু সর্বশেষ জনাব আহসান এস মনসুর, আমাদের গভর্নর, তার বক্তব্যে কি দাঁড়াচ্ছে আমি একটু পড়ি। গভর্নর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ এখন বাংলাদেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয়। এই কথাটা ঠিক না, এটা আওয়ামী লীগের মতো কথা হলো। আমি আসবো কেন ঠিক নয় বলছি। তাদের ঋণের কিস্তি না পাওয়া গেলেও কোনো ক্ষতি হবে না, দেশের অর্থনীতি যেমন আছে তেমনই চলবে। প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে সাক্ষাৎকারে তিনি এগুলো বলছেন। তিনি গোলাম মর্তুজা এই সাক্ষাৎকারটা আপলোড করেছেন। আহসান মনসুর জোর দিয়ে বলেন, বাংলাদেশের লক্ষ্য নিজস্ব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার স্বাধীনভাবে বাস্তবায়ন করা। আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ঋণটা বাংলাদেশ পাচ্ছে না, এবং জনাব মর্তুজার মাধ্যমে প্রাথমিকভাবে এটা জানিয়ে দেওয়া হলো। এখন বাংলাদেশের জন্য ঋণটা প্রয়োজনীয় নেই, মানে প্রথম যখন IMF বাংলাদেশকে ঋণ দেবে কি দেবে না করছিল, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ এই কথাটা বলতো। টকশোতে আওয়ামী লীগের লোকজনের কেউ খানিক হিসাব টিসাব দিয়ে বোঝানোর চেষ্টা করতো। বাংলাদেশ $4.5 বিলিয়ন মতো পাবে। বাংলাদেশের $4.5 বিলিয়ন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অ্যাপারেন্টলি খুবই ছোট টাকা। বাংলাদেশ গড়ে 7 বিলিয়ন, তখন আওয়ামী লীগের ওই সময়টাতে তো বিরাট অর্থনৈতিক প্রবৃদ্ধি নাকি হচ্ছে, $8 বিলিয়ন, $8.5 বিলিয়ন প্রতি মাসে ইম্পোর্ট হচ্ছিল। তো ফলে টোটাল টাকাটাই $4.5 বিলিয়ন বাংলাদেশের 2 সপ্তাহ আমদানি ব্যয় মেটানোর মতো, ওটা কোনো ব্যাপার না, ইত্যাদি ইত্যাদি। আর কিস্তি যদি হিসাব করি, $50-60 কোটি একবার $1 বিলিয়ন পেয়েছে, সত্যিই ওটা কোনো টাকা না। আমাদের ইম্পোর্ট কমিয়ে ফেললেও ওটা $6 বিলিয়ন দাঁড়িয়েছিল একটা পর্যায়ে ইম্পোর্ট কমানোর কারণে, তাতেও 1 সপ্তাহ ওই $1 বিলিয়ন দিয়ে যায় না। সো অ্যাপারেন্টলি খুবই সামান্য টাকা। এবারও $1 বিলিয়ন একটু বেশি, এটা কিছুই না মনে হয়। ফলে এই কথাটা টেকনিক্যালি কেউ বলতেই পারেন যে এই কোনো টাকা দিয়ে কিছু হবে কিনা। আমি জানি না আওয়ামী লীগের মতো এই একই আলাপ এখন বাংলাদেশ সরকার করতে শুরু করবেন কিনা। একটা কথা অবশ্যই একটু মনে রাখা দরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের অর্থনীতিতে কিন্তু আস্থা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আস্থার সংকট হলে অর্থনীতি হঠাৎ করে খারাপ করতে পারে। তিনি আস্থার জন্য বানিয়ে কিছু বলতে পারেন, কিছু এক্সিজারেট করার কথা বলতে পারেন। আমাদের যদি এই ঋণের প্রয়োজনই না হয়, তাহলে আমরা এত শর্ত টর্ত মেনে, তখন আওয়ামী লীগকে বলতাম, এই ঋণ যদি এতই ছোট হয়, এত অপ্রয়োজনীয় হয়, তো এত শর্ত মেনে, খুব বাজেভাবেও বলতাম, নাকে খত দিয়ে এই ঋণটা চাইছেন কেন? $4.5 বিলিয়ন 3 বছর ধরে পাওয়া যাবে, কেন চাইছেন? বছরে 2 কিস্তি মিলে $1 বিলিয়ন মতো হয়, কি হবে? বছরে $1 বিলিয়ন, বাংলাদেশ $70-80 বিলিয়ন ইম্পোর্ট করে, কি হবে ওতে? আসলে কেন এই ঋণটা চেয়েছিল, তখনই এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। এখানে 2টো লোন বাংলাদেশকে দেওয়া হয়েছে, একটা ECF লোন আছে, ECF নাম এটার। ECF লোনটার একটা বিরাট গুরুত্ব আছে, আমি IMF এর ওয়েবসাইট থেকে নিয়েই দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ECF লোনটা একটা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো, ওখানে লিখে দেওয়া আছে এই লোনটা যদি কেউ পায়, তাহলে তার অন্যান্য লোন পাওয়ার ক্ষেত্রে এটা ফ্যাসিলিটেট করে। ক্যারেক্টার সার্টিফিকেট এই জন্য বলছে, এই লোনটা দেওয়া মানে হচ্ছে এই অর্থনীতিটা এমন যাকে অন্য কেউ তোমরা ঋণ দিতে পারো। তো ফলে IMF এর ECF লোন যারা পায়, অন্য আন্তর্জাতিক সংস্থা বা দেশ, তারা আবার অর্থনীতির ইভ্যালুয়েশন করতে থাকে না, কারণ ওরা জানে IMF এগুলো নিউট্রালি করে, এফিশিয়েন্টলি করে, এবং সে যেহেতু ওকে ঋণ দেওয়ার যোগ্য বলে মনে করছে, এবং ঋণ দেওয়ার যোগ্য মানে হচ্ছে সে ঋণ ফেরত পাবে আশা করে, তখন অন্যরা কোনো রকম কোনো হিসেব নিকেশ ছাড়া, ঝামেলা ছাড়া মোটা দাগে ঋণ দিয়ে দেয়। সুতরাং IMF এর ঋণ পাওয়ার ক্ষেত্রে ক্রেজিনেস আওয়ামী লীগের ছিল এই কারণে, আমাদের জন্য এখনও এটা এই কারণেই প্রয়োজন। তার মানে IMF এর কিস্তি যদি ছাড় না হয়, এটা অর্থনীতিতে একটা বড় সমস্যাই, আসলে মোটেও ছোট সমস্যা না। আর IMF যেসব সংস্কার বলেছে, এর মধ্যে বেশ কিছু সংস্কার আসলে আমাদের জাতীয় স্বার্থেই করা দরকার, যেমন আমাদের রাজস্ব আহরণ বাড়ানো। মানে দক্ষিণ এশিয়ায় আমরা ট্যাক্স GDP রেশিওতে সবচেয়ে নিচে থাকবো, 10% ছিলাম, 9%, 8% কমছেই, অথচ আমাদের কথা এটা বাড়িয়ে এই দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ড 19, 20, 18 এই জায়গায় নিয়ে যাবো। আমরা দ্বিগুণও করলেও লাভ হবে না, আরও বাড়াতে হবে। সো এরকম বেশ কিছু জিনিস আছে। আমাদের ব্যাংকিং খাতের উন্নয়ন তো করতে হবেই, ডলার পুরো বাজারের হাতে ছেড়ে দেওয়া হবে কিনা এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু কতগুলো তো আমাদের নিজেদের স্বার্থেই করা দরকার, এগুলো আমরা পারছি না। ফলে যেটা বলছি, আমাদের অর্থনীতিতে বড় সংকট তৈরি করবে IMF এর ঋণ না পাওয়া। আমাদের ভবিষ্যৎ ঋণগুলো প্রাপ্তির ক্ষেত্রে, বা আমরা কারো পেমেন্ট যদি কম রাখানোর চেষ্টা করি, একটু পরে দেবো, ডেফার করার চেষ্টা করি, তারা আমাদের উপর রিলাই খুব বেশি করতে চাইবে না, খুব বেশি। আর করলেও তারা আমাদের উপর উচ্চ হারে সুদ ধরবে, আমরা অন্যখান থেকে ঋণ নিতে চাইলে সুদ বেড়ে যাবে, কারণ আমরা ঋণ দেওয়ার যোগ্য নই, এটা মনে হয়। আমি আবারও বলছি, ঋণ আমরা পেয়ে যাবো না তা না, হয়তো চেষ্টা চলছে, শেষ মুহূর্তেও কিছু একটা ঘটে যেতে পারে,
কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমরা ঋণটা পেতে যাচ্ছি না। না হলে জনাব আহসান এস মনসুর জনাব গোলাম মুর্তজাকে এভাবে কথাটা বলতেন না, তিনি আগে এই তথ্যটা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এখন যে প্রশ্নটা করছিলাম, খুবই সংকটের মধ্যেও বাংলাদেশ কিন্তু কোনোবারই আইএমএফের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই, প্রত্যেকবারই বেশ কয়েকটা করে বাকি ছিল। শ্রীলঙ্কার একই গ্রাউন্ডে শ্রীলঙ্কার লোন দেওয়া হয় নাই কিস্তি, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার সময় দেওয়া হয়েছে। কিন্তু এই যে ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজের কথা আমরা খুব বলি, আমি নিজেও এই ব্যাপারে যথেষ্ট কনভিন্স ছিলাম বলছি, কারণ আমরা মানি এটা যে তিনি ইন্টারন্যাশনালি অত্যন্ত পরিচিত একজন মুখ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ডক্টর ইউনূসের এই ইমেজ কি আমরা আসলে আর সেল করতে পারছি না, অথবা এটা কি যতটা সেলেবল আমরা মনে করেছিলাম ততটা সেলেবল নয়। এখানে ট্যারিফ বা ইত্যাদি ইত্যাদিকে কারণ হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, একটা অস্থিরতা আছে। তাহলে পাল্টা প্রশ্ন, শ্রীলঙ্কার যে কিস্তি আমাদের সাথে তারা যেটা পাওয়ার কথা তারা তো পেয়ে গেছে, তার মানেটা ওটাও ইস্যু না, আসলে ইস্যু হচ্ছে আমাদের প্রবলেম, এবং এই প্রবলেমটা আমরা ইমেজ দিয়ে ওভারকাম করতে পারছি না, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা গেল। বটম লাইন, আমরা যদি ঋণটা না পাই এটা আমাদের অর্থনীতিতে সমস্যা তৈরি করবে, কোনো সমস্যা হবে না, এটা একেবারেই ভুল কথা। জনাব মনসুর সম্ভবত আশ্বস্ত রাখার জন্য এইসব কথা বলছেন, কিন্তু এসব না বলে সত্য কথাটা বলা ভালো। সমস্যা হবে কিন্তু আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো, এভাবে বলে জিনিসগুলো ক্রেডিবল হয়। যখন সমস্যা হবে না বলে তখন আসলে সবাইকে মূর্খ ঠাওরানো হয়, দ্যাটস দ্য মেইন প্রবলেম। আর ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স নিয়ে, ইনফ্লুয়েন্স নিয়ে আমরা সম্ভবত ওভার এস্টিমেট করেছি, এটাও একটু মাথায় রাখা দরকার হবে। এই লোন না পাওয়া, কারণ এগুলোর সাথে রাজনীতি থাকে, এটা সত্যিই থাকে, যোগ্যতা অযোগ্যতার বাইরেও আরও অনেক কিছু এখানে ম্যাটার করে। ব্যক্তির ইমেজ, মানে ব্যক্তি বলতে আমি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের ইমেজ। শেখ হাসিনা যাবতীয় সমালোচনার পর এই কথা তো বলতে হবে, তিনি তো প্রত্যেকটা কিস্তি টাইমলি আনতে পেরেছিলেন। এর মধ্যে তৃতীয় কিস্তিটা দ্বিগুণ দিয়েছিল আইএমএফ, যেটা অত টাকা পাওয়ার কথা ছিল, $1 বিলিয়ন বেশি দেওয়া হয়েছিল। সো এই ব্যাপারগুলো একটু মাথায় আমরা রাখবো। তবে আমি আশা করি আমাদের অর্থনীতিতে খুব মেজর সংকট হতে যাচ্ছে না। সরকার মোটামুটি ভালোভাবে অর্থনীতি ম্যানেজ করছে, কিন্তু কেন মেজর সংকট হতে যাচ্ছে না হয়তো সেটার ক্রেডিট সরকারের না, বরং যে অর্থনৈতিক সংকট যে মেজর হতে যাচ্ছে না তার জন্য আবার জনগণকে অন্যভাবে মাসুল দিতে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।